আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস। জনাব আতিকুর রহমান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম প্রতিমন্ত্রীর আশা প্রকাশ করছিলেন তিনি যে 2-1 মাসের মধ্যেই আবার মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে। বেশ কয়েকবার এর আগে বন্ধ হয়েছে, এরপরে চালু হয়েছে, এবার এই মুহূর্তে আপনারা এই আশ্বাসটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে মালয়েশিয়া সফর করেছেন। আপনি জানেন বাংলাদেশে এই শ্রমবাজারটা বলতে গেলে অনেক দিন যাবৎ মুখ থুবড়ে পড়েছে। আমরা যারা ব্যবসায়ী আছি অনেকে অফিস পরিচালনা করতে পারছে না। শুধুমাত্র অনেকগুলো প্রচলিত বাজার আমাদের শ্রমবাজার, এর মধ্যে শুধুমাত্র সৌদি আরবের বাজারটা ওপেন আছে, যদিও এখানেও অনেক সমস্যার মধ্যে আমরা আছি এই সৌদি বাজার নিয়ে। এর মধ্যে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী উনি যখন মালয়েশিয়া সফর করেছেন, আমরা ব্যবসায়ী হিসেবে এবং এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মানুষ আমরা গভীর মানে আগ্রহ নিয়ে আমরা মালয়েশিয়ার এই শ্রমবাজারের দিকে তাকিয়ে রয়েছি। যদিও সরকারের সফর শেষে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ওনারা ব্রিফ করেছেন, আমরা আশাবাদী যে অচিরেই মালয়েশিয়ার শ্রমিক যাবে। কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে একজন সরকারের দৃষ্টিভঙ্গি এবং একজন ব্যবসায়ী হিসেবে আমার দৃষ্টিভঙ্গি সবসময় যে একরকম হবে বিষয়টা এরকম নাও হতে পারে। গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি, ওনাদের যে বিশ্লেষণ, এইটা আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদেরও প্রত্যাশা যে অচিরেই যেন মালয়েশিয়ার শ্রমবাজারটি ওপেন হয়। কারণ আমরা ইতিমধ্যে বললাম যে আমরা ব্যবসায়ীরা কিন্তু চরম হতাশার মধ্যে আছি। আমাদের মার্কেট অলমোস্ট বন্ধ। এই মুহূর্তে যদি শ্রমবাজার না খুলে কিংবা খুলতে দেরি হয়, এটা যেমনিভাবে আমাদের ব্যবসায়িকদের জন্য দুর্ভাগ্যজনক, তেমনি বাংলাদেশের অর্থনীতির জন্যও এই অর্থনৈতিক সমস্যাটা দিন দিন প্রকট হবে। তা গভর্নমেন্ট বলেছে আগামী মাসে মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের একটা নীতি নির্ধারণী একটা টিম আসবেন, যারা এসে মালয়েশিয়া খোলার ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন, বাংলাদেশের গভর্নমেন্টের সাথে ফার্দার আলোচনা করবেন। আমরাও আশাবাদী। বিগত সময়ে যেসব কারণে বন্ধ হয়েছিল শ্রমবাজার, দুর্নীতি, সিন্ডিকেট, বিভিন্ন বিষয়, সেগুলোকে দূর করে 2-1 মাসের মধ্যে আবার রিফাইন করে ভালোভাবে শ্রমবাজার চালু করার সামনে চ্যালেঞ্জটা কি? এখানে আপনি যেটা বলছেন যে সিন্ডিকেটের কারণে বন্ধ হয়েছে, আমি আসলে ওইভাবে দেখি না। কারণ হচ্ছে আপনি জানেন বাংলাদেশে এখন সোর্স কান্ট্রির আওতাভুক্ত। মালয়েশিয়ায় যে সব 14টা সোর্স কান্ট্রির মাধ্যমে শ্রমিক আমদানি করে, সেই 14টা সোর্স কান্ট্রির একটা হচ্ছে বাংলাদেশ। এই 14টা সোর্স কান্ট্রিতে কান্ট্রির মধ্যে যে শ্রমিক নেয়, সবগুলো দেশের জন্যই একই নিয়ম। যখন খুলবে সবার জন্য একসাথে খুলবে, যখন বন্ধ হবে সবার জন্যই বন্ধ হবে। তো তেমনিভাবে এই 23 সালে যখন এই মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয়, এই শুধু বাংলাদেশের জন্য কিন্তু বন্ধ হয়নি, 14টা সোর্স কান্ট্রির জন্যই বন্ধ। সুতরাং আমি বলতে পারি এইটা আসলে সিন্ডিকেট বা ওই সীমিত লাইসেন্সের কারণে বা দুর্নীতির কারণে বন্ধ হয়েছে এরকম না। হতে পারে দুর্নীতি, হতে পারে, সেটা ভিন্ন কথা, ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই দুর্নীতির কারণে বন্ধ হয়েছে ব্যবসা হিসেবে আমি এটা মনে করি না। এটা এমন হতে পারে যে মালয়েশিয়ার যে শ্রমিকের চাহিদা, সেইটা এই 14টা সোর্স কান্ট্রির মাধ্যমে ওদের সেই চাহিদা ফিল আপ হয়ে গেছে, এই কারণে বন্ধ হয়েছে। আচ্ছা, দেখছিলাম আমরা প্রতিমন্ত্রী বলছিলেন যে এবার রিক্রুটিং এজেন্সিগুলো বাছাই করবে বাংলাদেশ। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? প্রক্রিয়া কেমন হওয়া উচিত? হ্যাঁ, ডেফিনেটলি এটা যদি বাছাইয়ের যে বিষয়টা, একজন ব্যবসায়ী হিসেবে আমি আসলে বাছাই এই প্রক্রিয়াটা না হলেই আমার জন্য ভালো হয়। কারণ হচ্ছে আমরা চাই এখানে আমরা যারা ব্যবসায়ী আছি, যত বৈধ সক্ষম রিক্রুটিং লাইসেন্স হোল্ডার আছেন, আমি চাই সকল ব্যবসায়ীরা ব্যবসা করার যাতে সুযোগ পায়। এখানে বাছাই করা এটা তো সে লিমিটেড লাইসেন্সের মধ্যে, যদিও আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে সকলে যাতে ব্যবসা করতে পারে।
আর যখন এই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এমওইউ চুক্তি স্বাক্ষর করা রয়েছে, সুতরাং ওর বাইরে যেহেতু আলটিমেট শ্রমিক পাঠানোর কোনো সুযোগ নাই, তাই স্বাভাবিকভাবেই সেই আলোকেই আমাদের শ্রমিক পাঠাতে হবে। তাই এখানে ওই এমওইউতে সীমিত সংখ্যক লাইসেন্সের কথাই আছে, সুতরাং এখানে বাছাইয়ের যে বিষয়টা এইটা আসলে ওভারলুক করার কোনো সুযোগ নেই, ফাইনালি যে আমাদের বাছাই করতেই হবে। আর ইতিমধ্যে মানে বর্তমান যে এমওইউ আছে সেই এমওইউ এর আলোকে এই কোম্পানি বাছাই করার এখতিয়ার রিসিভিং কান্ট্রি অর্থাৎ মালয়েশিয়ার। তা এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট তারাই বাছাই করবে, এটা নিঃসন্দেহে ভালো প্রক্রিয়া। তবে শুধু এটুকু বলতে চাই, যেহেতু এটা এমওইউ এর ব্যাপার, আমি চাই এই বাছাই করতে যে যদি এইটা এই শ্রমিক পাঠানোর এই প্রক্রিয়াটা যদি দীর্ঘসূত্রিতা হয়, তাহলে এইটা যদি দীর্ঘসূত্রিতা হয় তা সেক্ষেত্রে যেহেতু অন্যান্য সোর্স কান্ট্রিগুলো অলরেডি শ্রমিক পাঠানো শুরু করে দিয়েছে, বাংলাদেশের ইন্টারনাল কিছু ঝামেলার কারণে আমরা এখনও শ্রমিক পাঠানো শুরু করতে পারিনি। যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার যে কোটা, এই কোটা যদি ফিল আপ হয়ে যায়, তখন এই যে এমওইউ সংশোধন করে আমরা শ্রমিক পাঠাতে দেখা যাচ্ছে টোটাল শ্রমিকের চাহিদা কিন্তু শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমরা আর পাঠাতে পারবো না, আমাদের কিন্তু আবার বছরের পর বছর অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আমি চাই, ব্যবসায়ী হিসেবে আমার প্রত্যাশা, আমাদের বর্তমান সরকারের গণতান্ত্রিক সরকারের যে স্লোগান, এইটাও আমি ব্যক্তিগতভাবে বুকে ধারণ করি, লালন করি, যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে আমি চাই যে কোনো ব্যবসায়ী যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে বাছাই ছোট যারা রিক্রুটিং এজেন্সি কিংবা নতুন যারা আসবে তাদেরও বাদ পড়ে যাওয়ার সংখ্যা থাকে। ডেফিনেটলি এখানে গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নিতে হবে। আমাদের মধ্যে কিছু বিভেদের দেয়াল তুলে দিয়েছে গভর্নমেন্টের কিছু পলিসি, যদিও গভর্নমেন্ট মানে সবসময়ের গভর্নমেন্টই গভর্নমেন্ট। বিগত তত্ত্বাবধায়কের সময় ক্লাসিফিকেশনের নামে আমাদের ব্যবসায়িকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে। এইটা ব্যবসায়িকদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ যেহেতু আমরা মনে করি ব্যবসায়ী হিসেবে আমরা ব্যবসায়ীরা সবাই সমান, সবাই মানে একই আইনের একই সিস্টেমের মধ্যে থাকার কথা। সেখানে ক্লাসিফিকেশন এ বি সি ডি ক্যাটাগরি করে আলটিমেট আমাদের এই শ্রম বাজারটাকে মানে স্লো করে দেওয়ার একটা প্রক্রিয়া, এইটা কেন করেছে আমি জানি না। তবে এতটুকু বলতে পারি, কিছু আমলাতান্ত্রিক জটিলতা কিংবা যারা এই মন্ত্রণালয় পরিচালনা করেন, ওনারা তো সাময়িক সময়ের জন্য আসেন, ওনারা আসছেন একটা নিয়ম করে দিয়ে চলে যাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মন্ত্রণালয়ে অনেক এনজিওদের আনাগোনা, যাদের সাথে আমাদের এই ব্যবসার মিনিমাম সংশ্লিষ্টতা নাই। এই এনজিও এবং আমলাদের অদক্ষতা কিংবা বাজার সংশ্লিষ্টতাদের ঘাটতি কিংবা অনভিজ্ঞতার কারণে ওনারা কিছু নিয়ম বাতলে দেন। আমরা চাই যে অবশ্যই সকলেই একটা নিয়মতান্ত্রিকতার মধ্যেই চলবে, কিন্তু সেক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো যেন তাদের স্বচ্ছতা বজায় রাখে, সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা আমরাও চাই। কিন্তু আমরা চাই যে মন্ত্রণালয় যখন নিয়ম করে, আমরা ব্যবসায়ীরা যেহেতু মেইন স্টেক হোল্ডার, ব্যবসায়িকদের সাথে নিয়ে যদি নিয়ম করে, কোনো বিধি করে, তাহলে এইটার টেকসই হবে, এই নিয়মকানুনগুলো টেকসই হবে এবং বাজারটা গতিশীল হবে। আরেকটি বিষয় যে এখন যারা 2024 সালে যাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের অনেকেই যেতে পারেননি, তাদের এখনো অনেকে পেন্ডিং অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে তাহলে নিয়মটা কেমন হতে পারে? যারা যেতে পারেনি আপনি নিশ্চয়ই জানেন, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম এসেছিলেন। আসার পরে উনি এই আটকে পড়া শ্রমিক যাদের ভিসা হয়েছিল যেতে পারেনি, তাদের নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। আমাদের গভর্নমেন্ট ডক্টর ইউনুস সাহেব মালয়েশিয়াতে গিয়েছেন, তত্ত্বাবধায়কের আমাদের এই সেক্টরের যে উপদেষ্টা আসিফ নজরুল স্যার গিয়েছিলেন। আসলে যেটা বললাম
এই শ্রমিক যেতে হলে ওই FWCMS একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা অন থাকতে হবে এখানে। এই সিস্টেমটা মালয়েশিয়া গভর্নমেন্টের সিস্টেম। এই সিস্টেমটা সব দেশের জন্য। আমার মনে হয় এই সব কিছু জটিলতার কারণে এবং নানাবিধ কারণে আসলে এইগুলো নিতে পারেনি। তো এইগুলো গভর্নমেন্ট চাইলে যখন আবার এটা শুরু হবে, আমাদের কলিং, নতুন করে কলিং শুরু হবে, সেই কলিংয়ে আমার বিশ্বাস গভর্নমেন্ট উদ্যোগ নিলে এই লোকগুলো যেতে পারবে। আর ওই সময় না যাওয়ার পিছনে কয়েকটা বিষয় ছিল। ম্যাক্সিমাম লোকের কিন্তু ভিসা ইনকমপ্লিট ছিল, যাওয়ার জন্য উপযুক্ত ছিল না। হয়তো অল্প কিছু সংখ্যক লোক যারা কমপ্লিট ছিল, যাদের টোটাল প্রক্রিয়া কমপ্লিট ছিল, সামান্য কিছু, তারা যেতে পারেনি। এটা যেহেতু একটা নির্ধারিত সময় সীমা ছিল, এখানে আমাদের প্লেনের বাহনের কারণে যেতে পারেনি, কিছু ভিসা জটিলতা, নানানবিধ কারণে মূলত যেতে পারেনি। আরেকটি বিষয়ে যারা যেতে চান বিদেশে, তারা কঠিন কঠিন শব্দ বুঝবেন না, তারা বুঝবেন যে কিভাবে সহজে যাওয়া যায়। প্রতিমন্ত্রী বলছিলেন যে ফ্রিতে যাতে যেতে পারেন যারা মালয়েশিয়া যেতে চান, কিভাবে এই প্রসেসটা হয়? এখানে ফ্রিতে কিছু সংখ্যক কোম্পানি ফ্রিতে নেয়, কিন্তু আমরা যেটা দেখে আসছি একেবারে মানে ফ্রি অফ কস্টে অধিকাংশ কোম্পানিতে যাওয়ার সুযোগ ওইভাবে নাই। আচ্ছা, কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর প্রোডাক্ট ইউরোপে, আমেরিকাতে ওদের প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট রপ্তানি করে। সেই সব দেশের ওই শ্রমিকের একটা আইন বিধি আছে, যে বিধিতে ওরা যদি শ্রমিক টাকা দিয়ে যদি শ্রমিক ওই কোম্পানিগুলো হায়ার করে, তাহলে ওই বিধি লঙ্ঘনের কারণে তারা ওই প্রোডাক্টটা ওই দেশে নিতে পারে না। যে কারণে এই কিছু কোম্পানি, সিলেক্টেড কিছু কোম্পানি, ওরা ফ্রি অফ কস্ট লোক নেয়। আর অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো এখানে কস্টিং আছে। আপনি ইতিমধ্যে হয়তো জানেন যে ইতিমধ্যে ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া থেকে কিন্তু শ্রমিক যাচ্ছে। তারা কিন্তু ভিসা ক্রয় করছে, 7,000 8,000 রিঙ্গিত দিয়ে ক্রয় করছে। তো সেক্ষেত্রে যদি 7,000 8,000 রিঙ্গিত দিয়ে কাজ কিনে, তো এখানে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা কস্টিং পড়ে যাচ্ছে। এরপরে প্লেন ফেয়ার আছে, ভিসা প্রসেসিং কস্ট আছে। আমরা আশা করছি যে মালয়েশিয়ার শ্রমবাজার, যেমনটা প্রতিমন্ত্রী বলছেন, খুব শিগগিরই খুলে যাবে এবং যারা যেতে চান, প্রবাসী যারা আছেন, তাদেরও একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান।